এত দুর্গন্ধ, সেই দুর্গন্ধে তার উপর দিয়ে যাওয়া তো দূরের কথা, পাশ দিয়েও যাওয়া যায় না। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দূরদর্শী, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যে কারণে তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। নির্বাচিত নয়, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, লক্ষ্য একটাই যে আমাকে যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কারণেই সে আজকে এই বিষয়গুলোর উপরে তাদের কোনো গুরুত্ব নেই, অত জুড়ে দেওয়ার দরকার নেই। এই পাশেই আপনার বুড়িগঙ্গা, আমরা যখন ছাত্র ছিলাম, ঢাকা কলেজে পড়েছি, তখন সেই বুড়িগঙ্গাকে কি দেখেছি, আর আজকে সেই বুড়িগঙ্গাকে কি দেখছি। আজকে এই সরকার উন্নয়নের ঢাক ঢোল বাজায় প্রতিনিয়ত, কিন্তু নদীকে পরিশুদ্ধ করবার, নদীকে সঠিকভাবে প্রবাহিত করবার সুযোগ দেওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আপনাদের পড়েছে কিনা আমি জানি না। আমি যেমন আপনি লন্ডনে আপনি যদি যান, দেখবেন যে টেমস নদী তারা কিভাবে পরিশুদ্ধ করেছে। অর্থাৎ এত বড় একটা শহর, সেখানে কিন্তু টেমস নদীর পানি এতটুকু দূষিত নয়। তো এগুলো এত বলার দরকার নেই, আমি রিপিট করতে চাই না। আমি শুধু এই কথাটুকু বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সময় কিন্তু আমরা প্লাস্টিক ব্যাগস এটাকে নিষিদ্ধ করেছিলাম, যেটাকে আপনার প্লাস্টিক ব্যাগ বলা হয়, যেটা শপিং ব্যাগস, সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল, পলিথিন ব্যাগস। সেই সঙ্গে আমাদের যে 3 স্ট্রোক ইঞ্জিনস, সেটাও আমরা নিষিদ্ধ করেছিলাম, যার ফলে কিন্তু ঢাকার দূষণ অনেক কমে গিয়েছিল। ঢাকা এখন পৃথিবীর অন্যতম না, বোধহয় সবচেয়ে দূষিত নগরীগুলোর মধ্যে একটি পরিণত হয়। এখানে সরকারের কোনো লক্ষ্য নেই এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য, জনগণকে ভবিষ্যৎকে আপনার সুন্দর করার জন্য, জনগণের অন্তত বেঁচে থাকার জীবন জীবিকার পথগুলোকে সুগম করার জন্য। সেখানে তাদের খুব বেশি একটা আপনার আগ্রহ নেই, কারণ এদের তো জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না। আজকে তুরাগ যান, তুরাগ মরে গেছে, অলমোস্ট ডেড। এখন শুরু হয়েছে আপনার ধলেশ্বরী, শীতলক্ষা, এগুলো মৃত্যুর দিকে। দর্শক দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এক বক্তব্যের মাঝে বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা সবকিছু উন্নত করেছেন এবং সবকিছুই দেখেছেন, তিনি অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি বলতে যাচ্ছেন যে আমাদের পরিবেশগত যে নদী নালা, সেগুলো তিনি সেদিকে দৃষ্টিপাত করতেছেন না, আর তিনি সেগুলো দেখেন না। সেগুলো খাল, বিল এবং নদী নালাগুলো, যেমন তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদী, তিনি একদম সব ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেন যে সেই তুরাগ নদী এবং সব নদীগুলোকে ধ্বংস করে ফেলে রেখেছেন, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, সেটি নিয়ে বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বিএনপি উপজেলা নির্বাচনে যাবে না, সেটি একটি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একটি বক্তব্য পেশ করতেছেন যে কেন বিএনপি উপজেলা নির্বাচনে যাচ্ছেন না, আর সেটি নিয়ে একটি বক্তব্য পেশ করছেন এক সাংবাদিক ভাই। তিনি আমাদের লাইভে আছেন, তাদের মুখ থেকে আমরা পুরো ভিডিওটি দেখবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে কি বলতেছেন চাচ্ছেন আর সেটি বিস্তৃত ফুটেজ দেখবো সেই সাংবাদিক ভাই থেকে। যে বিএনপি তো করেছিল, এবং আমরা যদি দেখি যে আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে মানে নিজেদের মধ্যে নির্বাচনটাও ফেয়ার করার তাদের পক্ষে আর সম্ভব হয় না। আমি ধরুন ঢাকায় গুলশানের ওখানে যে বাই ইলেকশনটা হয়েছিল, জনাব হিরো আলম গুলশান থেকে জিতবেন, হ্যাঁ হিরো আলম গুলশান থেকে জিতবেন এটা আমরা হয়তো ধারণা করবো না, ফেয়ার ইলেকশন বলেও জনাব আরাফাতি জিততেন। আপনি কি খেয়াল করেছেন ওখানেও কি জনাব হিরো আলমকে গিয়ে মার খেয়ে চলে আসতে হয়েছে? এই ইলেকশনের আগে ব্রাহ্মণবাড়িয়ার একটা সিটে এবং লক্ষ্মীপুরের একটা সিটে উপনির্বাচন, যেখানে ওই যে সিল মারার ভিডিও আমাদের সামনে এসেছিল, সেকেন্ডে প্রায় 47 সেকেন্ডে কয়টা যেন সিল মারা হয়েছিল, এবং ওই নির্বাচন জাতীয় পার্টি নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। যারা মুজিবুল হক চৌধুরী একদিন তাদের একটা বক্তৃতায় বলছেন যে ওই দুটো নির্বাচন আমরা জিততাম না, উনি নিজে বলছেন, হ্যাঁ চূন্য বলছেন যে জিততাম না, কিন্তু ওই নির্বাচন দুটো, যে দুটো নির্বাচনে যারা জিতবেন তারা একটা সংসদীয় সেশনেও বসতে পারবেন। এমপি হয়েছেন কাগজে কলমে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা নির্বাচন করতেছে, কিন্তু ওরা একটা সেশনেও, সেই নির্বাচনেও আপনি জাতীয় পার্টিকে পিটিয়ে বের করে দিচ্ছেন, অথচ জাতীয় পার্টি আপনার অ্যালায়েন্সের পার্ট, এবং সে জিততো না, সে আপনার সাথে কম্পিট করছে না। তার মানে আপনি স্বৈরাচারী হতে না আপনার এখন আর নির্বাচনের লিস্ট কোনো ঝুঁকি আপনি আর দেখতে পছন্দ করেন। আওয়ামী লীগ আরেকজনকে তুলে নিয়ে গেছে, এই তুই নির্বাচন করবি না,
আমি আমার শ্যালক আছে, আমার শ্যালক, আমি প্রতিমন্ত্রী, দীর্ঘদিন থেকে প্রতিমন্ত্রী আছি, আমার শ্যালকই তো নির্বাচিত হতে হবে ওখানে। সো এই বোধ যে জায়গায় আছে সেখানে বিএনপি নির্বাচনে যাওয়াটা আমার কাছে মানে কৌশলগত ভাবে সিরিয়াস ভুল মনে হয়। কারণ হলো গেলে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে যাবে, বিএনপিতে পার্টিসিপেট করেছে, তখন কিন্তু যেমন ধরুন 18 সালে নির্বাচন যতই সমালোচনা করেন অবশ্যই বিএনপিতে পার্টিসিপেট করেছে, বিএনপিতে সংসদেও গেছে, সুতরাং ইট ওয়াজ আ পার্টিসিপেটরি ইলেকশন। এটা অ্যাকসেপ্টেবল না কি সেটা অন্য আলোচনা। দুটো কথা তো আমরা প্রায় বলি, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য হয়তো না, কিন্তু অংশগ্রহণমূলক তো হয়ে গেছে। এখনো যদি যায় তারা এটা করবে এবং বলবে হ্যাঁ আমাদের উন্নয়নের ন্যারেটিভ আছে, আমাদের উন্নয়ন দেখে সবাই এত খুশি, সবাই ভোট টোট দিয়েছে। তো এরকম পরিবেশে বিএনপি নির্বাচনে যাওয়াটাকে আমিও ব্যক্তিগতভাবে সঠিক মনে করি না। ডক্টর জাহিদুর রহমান, আপনার লেখা পড়ে এবং আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আপনি শুধু, আমরা জানি যে আমাদের অভ্যন্তরীণ বাস্তবতার নিরিখে আসলে রাজনৈতিক অর্থনৈতিক গতিপথটা নির্ণয় হয়, কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি, ভূ অর্থনীতি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি সেগুলো পর্যবেক্ষণ করেন, বৈদেশিক সম্পর্কের দিকগুলো, বাকগুলো আপনি সবসময় বিশ্লেষণ করবার চেষ্টা করেন। আমার এটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি না আপনার ধারণা কি, আমি তো আপনার ধারণা শুনতে চাই যে বাংলাদেশের রাজনীতিটা সেটা ক্ষমতাসীন হোক বা ক্ষমতার বাইরে হোক, বা আরো বিশেষ করে বললে আওয়ামী লীগ বা বিএনপি, তারা আসলে এই বিষয়গুলো বোঝার কোনো চেষ্টা তাদের মধ্যে আছে আমার কাছে কখনো মনে হয় না। এই বিষয় নিয়ে তারা খুব একটা লেখাপড়া করেন বা বৈদেশিক সম্পর্কটা খুব একটা, যখন বিপদে পড়েন তারা হয়তো তখন যোগাযোগটা বাড়ান, কিন্তু সেগুলো খুবই ফিসি টাইপের যোগাযোগ, কিন্তু একটা নিবিড় সম্পর্ক তৈরি করা বা বোঝা আঞ্চলিক বিষয়গুলো, সামগ্রিকভাবে গ্লোবাল পলিটিক্সটা, সেটার একটা বড় ঘাটতি আমি ক্ষমতাসীন দলের ভেতরেও দেখতে পাই, বিরোধী দলের মধ্যেও দেখতে পাই, এবং খুবই নারো ধরেন যে আওয়ামী লীগের একটা জাস্ট ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক, এর বাইরে তেমন কিছু আমরা দেখি না। এমনকি এটাও আওয়ামী লীগ অনেক সময় বিবেচনার মধ্যে নেই যে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ যখন, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার জীবনের সবচেয়ে বড় সংকটকাল পার করছিলেন 1975 পরবর্তী সময়, সেই সময় ইন্দিরা গান্ধী বা অন্যদের যে সহযোগিতা, বাস্তবে আজকে কংগ্রেস কিন্তু ভারতে খুবই বিপদের মধ্যে আছে। আজকে বাংলাদেশের বিরোধীরা যেরকম সংকটে আছে, সেই জায়গায় কিন্তু ওই বিজেপির সঙ্গে বা ক্ষমতার সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের আওয়ামী লীগকে রাখতে হচ্ছে। এর বাইরে কিন্তু আর খুব একটা আমি দেখি না। একইভাবে বিএনপিকেও আমি দেখি না যে তারাও খুব একটা বোঝে এবং কারোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বা কারোর সম্পর্কে দূরত্বটা বজায় রাখতে হলো সেটা বুঝে শুনে তারা করেন। আপনার কি মনে হয় যে এটা, আমি একমত। ইভেন ফরেন অফিসের কথা বলতে পারি, আমি জানি যে আমাদের ফরেন অফিসে প্রচুর ভালো ডিপ্লোমেট আছে বিভিন্ন মিশনে, এবং এখানে যারা ফরেন অফিসে আছেন তাদের মধ্যে যথেষ্ট দক্ষ চৌক্য আছেন, কিন্তু পলিটিক্যাল লিডারশিপের কারণে আসলে তাদের পক্ষে তো